আম্বানি তার মেজ ভাই আরেক বড় সম্পদের মালিক গৌতম আদানি, মানে বাপতু তো মেজ ভাই না, সম্পত্তিগতভাবে মেজ ভাই, ওরা থেকে শুরু করে আমার এই রাস্তায় যারা টোটো চালাচ্ছেন, এখানকার ছোট ব্যবসায়ী বন্ধুরা যারা রিক্সা চালান, তারা প্রত্যেকেই এ দেশের স্বাধীন নাগরিক। সমস্যা হচ্ছে যে সরকার তো বলেনি, আমাদের বলবেন যে বাড়িতে বাড়িতে তিরঙ্গা ঝোলাও, আপত্তি তো নেই। আমার দেশের জাতীয় পতাকা সে যে মাপেরই হোক না কেন, তাকে বাড়ির জানলায় তোলা বা ছাদে তোলা বা বাড়ির সামনে তোলা, এর মধ্যে একটা আবেগ কাজ করে। তো তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই যে ওই যাদের কথা শুরুতে বললাম, আম্বানি আদানি থেকে শুরু করে রিক্সা, টোটো শ্রমিক, গিগ শ্রমিক, অটো চালক, উইলিংটন হেস্টিংসের জুট মিলের সপ্তাহে 3 দিন কাজ পাওয়া শ্রমিক, এদের প্রত্যেকের বাড়িতেই তিরঙ্গা তোলার নির্দেশ আসে, যেহেতু স্বাধীন দেশের নাগরিক। কিন্তু প্রত্যেকে এক অবস্থানে নেই। এই বাস্তবতাকে যারা অস্বীকার করতে চান, তারা হয় যন্ত্রণাটা এড়িয়ে যেতে চান, অথবা এই শোষণ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চান। এই যে আয়ের, সম্পদের বৈষম্য, ভয়ঙ্কর রকম বৈষম্য, 100 টাকার সম্পত্তি 90 টাকা জমে আছে দেশের 10টা বাড়ি বা তার পরিবারের মধ্যে, বাকি 10 টাকা দেশের 90টা বাড়ি বা তার পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে। স্বাধীনতার এই ব্যাখ্যাটা মেনে নেওয়া যায় কি যায় না, এই প্রশ্ন। 80তম স্বাধীনতা দিবসেও যেমন হচ্ছে, স্বাধীন হওয়ার আগে যখন স্বাধীনতার লড়াই চলছে আমাদের দেশে, তখনও এই লড়াই, এই দাবি উঠেছে। পণ্ডিতরা এর নানা ব্যাখ্যা দেন। দেখুন, আজকেই এক পণ্ডিত মানুষ, নেতাজির বাড়ির সন্তান অধ্যাপক সুগত বাবু, তার একটা লেখা পড়লাম, খুবই মূল্যবান লেখা, সন্দেহ নেই। কিন্তু পণ্ডিত মানুষ, কোন দলের সাংসদ ছিলেন আমি ওসব দেখি না, পণ্ডিত মানুষ পণ্ডিত মানুষ, বলতেই হবে। তার লেখায় মূলত নেতাজিকে নিয়ে লিখতে চেয়েছেন উনি। কিন্তু এই যে পূর্ণ স্বরাজ শব্দটা বা পূর্ণ স্বাধীনতা শব্দটা, এর ব্যাখ্যা যেভাবে উনি এই লেখায় আনলেন, স্বাধীনতার আগে কিন্তু সেই ব্যাখ্যায় পূর্ণ স্বরাজের প্রস্তাব উঠেনি। পূর্ণ স্বরাজের যে প্রস্তাব 1929 সালে জাতীয় কংগ্রেস তার অধিবেশনে গ্রহণ করল, তার 8 বছর আগে পূর্ণ স্বরাজের প্রস্তাবটা এনেছিলেন সেই সময় ভারতবর্ষে আড়ালে আবডালে কাজ করা সমাজতন্ত্রের, সাম্যবাদের ভাবধারা দীক্ষিত মানুষেরা। এই যে মৌলানা হযরত মোহানির কথা শোনেন বা স্বামী কুমারানন্দের কথা শোনেন, যারা প্রথম পূর্ণ স্বরাজের প্রস্তাব একজন ফেলেছিলেন, একজন সমর্থন করেছিলেন। নামটা দেখুন, একজন মৌলানা হযরত মোহানি আর একজন কুমারানন্দ। ওদের ধর্মে কোনো বোঝাপড়ায় ঘাটতি হয়নি।
কারণ কর্মটা ছিল এক। এই কর্মের লক্ষ্য ছিল এই দেশে যে জাতীয় আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে, তখন মহাত্মা গান্ধী পুরো নেতৃত্বে 21 সালে, সেই জাতীয়তাবাদী আন্দোলনের মূল লক্ষ্য অবশ্যই ছিল ব্রিটিশরা দেশ ছাড়ো, এ নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই। কিন্তু মূল লক্ষ্যের সঙ্গে যে অংশটা বারবার জোড়ার কথা এসেছিল, তাহলে শুধু ব্রিটিশরা যদি দেশ ছেড়ে যায় তাহলে কি আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা আসা সম্ভব? দেখুন, 1921 সালে এই প্রস্তাব এসেছিল, আজ থেকে 105 বছর আগে। আমি সুগতবাবুর লেখাটা রেফারেন্স টানলাম এই কারণে, সুগতবাবু বলেছেন যে, যদিও সুগতবাবু এই প্রসঙ্গ তোলেননি, উনি একদম 1929 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব আছে এটা বলেছেন। এটা ইতিহাসের সঠিক তথ্য না, সঠিক তথ্য নথিভুক্ত আছে। 1921 সালে মৌলানা হাসানি তিনি প্রথম প্রস্তাব আনেন। 21 সালে আহমেদাবাদ কংগ্রেসে, 22 সালে কংগ্রেসের গোয়া অধিবেশনে একইভাবে সিঙ্গারা ভ্যালু চেটিয়ার আরেক সাম্যবাদে দীক্ষিত মানুষ, যার নেতৃত্বে মূলত মেরিনা বিচে শ্রমিকদের লাল ঝান্ডা উঠেছিল মেয়েদের পালনের লক্ষ্য নিয়ে, তিনি এনেছিলেন এই পূর্ণ স্বরাজের প্রস্তাব। কারণ এই যে বারবার এই শব্দটা ব্যবহার করছি আমি, পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজটা কি? একটা অংশের পণ্ডিতদের ব্যাখ্যা হচ্ছে পূর্ণ স্বরাজের অর্থ ছিল যে কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস না, অর্থাৎ ব্রিটিশরা এখান থেকে ক্ষমতা থেকে চলে যাবে কিন্তু ব্রিটিশরাই নিয়ন্ত্রণ করবে ওদের দেশ থেকে, এটাকে বলে ডোমিনিয়ন স্ট্যাটাস, যেটা ব্রিটিশদের মাথা থেকেই এসেছিল। আমরা চলে গেলেও আমাদেরই নিয়ন্ত্রণে থাকবে তোমরা, আমরা সরাসরি এখানে থাকবো না। আরেকটা ছিল পূর্ণ স্বরাজ, সেটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস না, আমাদেরকে স্বাধিকার দিতে হবে, আমরাই ঠিক করবো আমরা কি করব। যে কারণে কথাটা এসেছিল পূর্ণ স্বাধীনতা, আমরা ঠিক করবো আমরা কি করব। এখন এই যে আমরা ঠিক করবো আমরা কি করব, এ নিয়ে লড়াই হয়েছে। কংগ্রেস প্রথমে মানতে চায়নি, জাতীয় কংগ্রেস প্রথমে মানতে চায়নি, পরে 8 বছর বাদে মানলেন ওরা। সে 8 বছর বাদে 29-এ কংগ্রেসের অধিবেশন আপনাদের মনে আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের, যেহেতু সুভাষ পল্লীতে এই আলোচনা করছে এই প্রসঙ্গ অবশ্যই আনা উচিত, সুভাষচন্দ্র বোসের আনা প্রস্তাব ভোটাভুটিতে হেরে যায়, ভালোই ভোটাভুটি হয়েছিল কিন্তু হেরে যায় সুভাষচন্দ্র বসুর প্রস্তাব। সেখানে মহাত্মা গান্ধী বলেছিলেন যে যদি দেখি 47-এ, এই তখন তো 47 ব্যাপারটা আসেনি, যদি দেখি ব্রিটিশরা 2 বছরের মধ্যে ডোমিনিয়ন স্ট্যাটাস তুলে না নিচ্ছে, তাহলে আমিও পূর্ণ স্বাধীনতা, ফুল ইন্ডিপেন্ডেন্স আমিও বলবো তোমাদের সাথে, এখন তোমরা এটা মেনে নাও। আমি ওই ইতিহাসের বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই যে পূর্ণ স্বাধীনতা, এখান থেকেই আমাদের এখনকার ভাবনা যা 105 বছর আগে উঠেছিল, তৎকালীন জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দানকারী ভারতবর্ষের বৃহত্তম প্ল্যাটফর্ম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে, আজকের কংগ্রেসের সঙ্গে তাকে মিলিয়ে দেখলে ভুল হবে। তখন সব মানুষ, সব মতের মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, তারা কংগ্রেসের এই প্ল্যাটফর্মে লড়াইটা করছেন। অবশ্যই গান্ধীজির একটা বড় ভূমিকা তো বলতেই হবে। আমার দেশে গণ আন্দোলনের জোয়ার তৈরি করার ক্ষেত্রে এই মানুষরা অবদান তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সকলকে নিয়ে চলার এই যে
জায়গাটা তৈরি করেছিলেন উনি, যে কারণে তিনি আক্রান্ত হলেন, খুনও হলেন স্বাধীনতা ঠিক পরেই। সেই লড়াইয়ে পূর্ণ স্বাধীনতা কথাটা দ্বিতীয় পর্ব, আমি যদি ধরে নিই ডোমিনিয়ান স্ট্যাটাস হলো না, আমরা ঠিক করব আমরা কি করব, সেই দ্বিতীয় পর্বে আমরা যা যা ঠিক করতে চাই তার মীমাংসা কি হলো? এই যে বললাম দেশের 90% সম্পদ 10% পরিবারের মধ্যে থাকবে, আর দেশের 90% মানুষ 10% সম্পদ নেবেন, ঠিক উল্টোটা। আরো যদি কঠিনভাবে বলি দেশের প্রায় 60% সম্পদ, 60% 100 টাকায় 60 টাকা দেশের 1% পরিবার বা মালিকানাধীন আছে, মানুষের মালিকানা। স্বাধীনতার এই ব্যাখ্যার সঙ্গে বিরোধ ছিল সেই সময় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একটা অংশে, যে অংশের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, যে অংশের মধ্যে মাস্টারদা সূর্য সেন ছিলেন, যে অংশের মধ্যে শহীদ ভগৎ সিং ছিলেন, যে অংশের মধ্যে মুজফফর আহমেদ সহ তৎকালীন সাম্যবাদের দীক্ষিত নেতৃত্ব। তখন কমিউনিস্ট পার্টি খুল্লা এইভাবে কথা বলার, এইভাবে আলোচনা করার সুযোগ পেত না। ব্রিটিশরা এত বেশি ভালোবাসত তখনকার লাল ঝান্ডার পার্টিকে যে একের পর এক ষড়যন্ত্র মামলা, একের পর এক নিষিদ্ধকরণ, 34 সাল থেকে 42 সাল অব্দি পুরো কমিউনিস্ট পার্টিকেই নিষিদ্ধ করে দিয়েছিল ব্রিটিশরা। যারা বলেন যে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা খুব তেমন কিছু না, তারা ইতিহাস দেখলে বুঝবেন সব থেকে বেশি আক্রান্ত হয়েছিল সে সময় কমিউনিস্টরা। কাজ করতে দেয়নি, ফেউয়ের মতো লেগে থাকতো ব্রিটিশরা। ব্রিটিশদের আর্কাইভে এখনো লেখা আছে ওরা এদেশের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারীদের মধ্যে সব থেকে বিপজ্জনক ভাবত বিপ্লবী অংশের মানুষদের যারা কমিউনিস্ট। এই একদম আমি কোট আনকোট এই শব্দটা বললাম, যেটা ব্রিটিশরা বলতো, যে এই বিপ্লবী আন্দোলনের মানুষ যারা কমিউনিস্ট। তার কারণ আপনারা জানেন তখন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছে, শুধু আমাদের দেশ বলে না, বহু দেশে এই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মানুষ নিজের নিজের দেশের জাতীয় মুক্তি আন্দোলনকে জোড়বার চেষ্টা করেছে। যে আমি আরেকটা শব্দ বললাম দেখলেন, জাতীয়তাবাদী আন্দোলন আর জাতীয় মুক্তি আন্দোলন। এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, গতরখাটা মানুষ, তিনি অফিসে হন, কলে হন, কারখানায় হন, খেতে হন, খামারে হন, রাস্তায় রিক্সা চালক হন, টোটো চালক হন, যেখানেই হন না কেন, যারাই গতর খাটিয়ে দিন যাপন করে, স্বাধীনতার সঙ্গে তাদের সামাজিক শোষণের মুক্তির জায়গাটাও জোড়াটা ছিল খুব জোর। না হলে আমি পতাকা লাগাচ্ছি তো, এই পতাকা কি আমার যন্ত্রণা মুক্তির জায়গাটা নিশ্চিত করতে পারছে? প্রশ্ন এখানে। পতাকা লাগানোর ক্ষেত্রে আমার বিরোধ, বরং যারা পতাকা লাগানোর এখন নির্দেশ দিলেন দেশের সরকার, ঘর ঘর তিরঙ্গা, ইতিহাস বলে এদের যারা পরিচালনা করেন সংঘ পরিবার, বিজেপির যারা শুনছেন তারাও কিছু মনে করবেন না, কারণ সংঘ পরিবারের এটা লিখিত পরিত বক্তব্য ছিল সে সময় আরএসএসে, যে জাতীয় পতাকা এই যে তিরঙ্গা এটা মেনে নেওয়া যায় না, কারণ এটা 3টে রঙের, 3 শব্দটা অশুভ, তাই একে মেনে নেওয়া যায় না, এর থেকে গেরুয়া ঝান্ডাই হচ্ছে ভালো আমাদের দেশের স্বাধীনতার পতাকা হিসেবে। যাই হোক, তখনকার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারীরা এটা মেনে নেননি, তারা তিরঙ্গাই নানানভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই তিরঙ্গা চক্র সহ এসেছে। জানেন আপনারা এর আগে গান্ধীজির যে চরকা সেটা দিয়ে তিরঙ্গা পতাকা ছিল, তারপরে এখানে এসেছে, সেটা স্বতন্ত্র ইতিহাস। এখন এই যারা একটা সময় এই
তিরঙ্গা মানতেন না, তারা বলছেন বাড়িতে বাড়িতে তিরঙ্গা ঝোলাও। আমি তো খুব খুশি, অন্তত এটা বুঝেছেন যে জাতীয় পতাকার আবেগের সঙ্গে এর দেশবাসীর আবেগ মিশে আছে। তারপরেরটা যেটা এদেশে এখনো শ্রমিককে লড়তে হচ্ছে তার অধিকারের জন্য, কারণ স্বাধীন দেশে এমন আইন হচ্ছে যে আইন শ্রমিকের অধিকার কেড়ে নিচ্ছে। ধরুন 8 ঘন্টা কাজের অধিকার, 8 ঘন্টা বিনোদনের অধিকার, 8 ঘন্টা বিশ্রামের অধিকার। এ তো আমার দেশ না। তো ঐতিহাসিকভাবে লড়াই করে সারা দুনিয়া স্বীকৃত হয়েছিল যে হ্যাঁ এটাই হবে কাজের প্রকৃত নিয়ম। আচ্ছা, আজকে আমার আপনার বাড়ির যে ছেলেগুলো আইটি সেক্টরে কাজ করছে বা অন্যান্য সেক্টরে কাজ করছে, আমিও তো একটা ছেলের বাবা, 66 বছর বয়স হলো আমার। আমরা কি দেখছি? তাদের কাজের সময় কতটা নির্দিষ্ট? তারা কি আদৌ বিনোদন বা বিশ্রামে নির্দিষ্ট সময়টুকু পাচ্ছে? না, পাচ্ছে না। তো পাচ্ছে না বলে একটা যন্ত্রণা ছিল আমাদের। এখন আবার আইন করে বলা হচ্ছে না 8 ঘন্টা না, 12 ঘন্টা ন্যূনতম কাজ হলে ভালো হয়। কোথেকে পেলেন এই 12? বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কোথেকে পেলেন? তার মানে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই ব্যাখ্যা ভুল ছিল। যারা লড়াই করেছিলেন শিকাগোর হেমার্কেটে এই দাবি আদায় করেছিলেন, এখনো দুনিয়ার শ্রমজীবী মানুষ 1 মে যে দিনটাকে পালন করেন এই 8 ঘন্টা কাজের অধিকারকে সুরক্ষিত করার জন্য, সেটাই এখন হাতছাড়া হতে বসেছে। 1, 2, 8 ঘন্টা কেন 5 ঘন্টা কাজের সুযোগও নেই এমন অনেক শ্রমিক গড়ে সপ্তাহে। ওই যে বললাম, এমন অনেক জুট মিল আমাদের জেলায় চলছে এখন, যেখানে সপ্তাহে 3 দিনের বেশি কাজ নেই মিলে। এই যে মিলে 3 দিনের বেশি কাজ নেই, যদি গড় ধরেন, তার মানে একদিন যদি বাদও দেন 5 ঘন্টার কাজের সুযোগ নেই, মজুরিও পাচ্ছে না তারা। তাহলে এই যে কাজের অধিকারটুকু নেই, 1, 8 ঘন্টা কাজের অধিকার, 2, কাজের অধিকার নেই, 3, এর বিরুদ্ধে শ্রমজীবী মানুষ যদি প্রতিবাদ করে, এখন আইন করে সেই প্রতিবাদের অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। খেয়াল রাখবেন, সবটাই হচ্ছে কিন্তু স্বাধীন দেশে। আমি যে প্রশ্ন তুলেছি গোড়াতে, পূর্ণ স্বাধীনতা, তাহলে এই পূর্ণ স্বাধীনতা কি শুধুমাত্র ব্রিটিশদের ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে আমাদের অটোনোমাস স্ট্যাটাস অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার হস্তান্তরের মধ্যেই শেষ হবে, নাকি এদেশে সব মানুষের, আবারও বলছি সব মানুষের নিরাপত্তার সঙ্গে, মর্যাদার সঙ্গে যে ন্যূনতম প্রয়োজনীয় সাধন বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ, এই যে সমস্ত যেগুলো লাগে ন্যূনতম প্রয়োজনীয়, সেই সাধন পাওয়ার যে অধিকার, তাকেও জোড়া হবে এই পূর্ণ স্বাধীনতার মধ্যে। আমরা এই দ্বিতীয় তত্ত্বে বিশ্বাস করি বলে সেই লড়াই তখন চলছিল, আজও চলছে এই লড়াই আমাদের, আজও চলছে। আজও আমরা এটা বারবার বলছি যে স্বাধীন তো আমরা বটেই, অস্বীকার করার কোনো জায়গা নেই। ওরা মিথ্যাচার করে একটা আমাদের নামে, এ আজাদি ঝুটা হয়, কমিউনিস্টরা তুলেছিল এই স্লোগান। প্রথম লাইনটা বলে না, এ আজাদি ঝুটা হয় আগে একটা লাইন ছিল, দেশ কা ইনসান ভুকা হয়, ये आजादी झूठा है। এই প্রসঙ্গ এসেছিল 48 সালে, যখন পুরোদম তেলেঙ্গানায় নিজামদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছে। তখন অনেকে মনে করেছিলেন ওটাই সঠিক পথ। জাতীয় মুক্তি আন্দোলনকে যদি প্রকৃত স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই কেবলমাত্র রাজনৈতিক স্বাধীনতার এই অংশ এইভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু কমিউনিস্ট পার্টি তারা দ্বিধাহীন চিত্তে বলেছিল না, এটা ভুল, দেশ স্বাধীন হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। যারা গালাগাল দেন তারা পরের অংশটা বলেন না,
তারা এটা বলেন না যে সেই সময় কমিউনিস্ট পার্টি 1952 সালে প্রথম সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিল, শুধু তাই না, তৃতীয় বৃহত্তম দল হিসেবে তারা আসন পেয়েছিল 1952 সালের প্রথম নির্বাচনে। ইতিহাস যারা বিকৃত করেন আমাদেরকে গালাগাল দেওয়ার জন্য, তারা এটা বলেন, নিজেদের কি তৃপ্তি পান আমি জানি না। আমি যে প্রসঙ্গ আবার ফিরে যাচ্ছি আমার প্রসঙ্গে, এই যে যারা বর্তমান ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চান তারাই বলেন এটাই স্বাধীনতা। এবারে এই ছোট ব্যবসায়ীরা আমাকে যদি বলেন যে আমি ভাই ব্যবসা করছি, আমার তো সংসার চলছে না ঠিক মতো, যারা এই চালু ব্যবস্থা টিকিয়ে রাখতে চান তারা কি বলবেন উত্তরে? ও আপনার সংসার চলছে না ঠিক মতো, আপনি যেভাবে চাইছেন চলছে না, এটা আপনার অদৃষ্টের কর্মফল, পূর্বজন্মে পাপ করেছিলেন, এই জন্মে তার ফল ভোগ করছেন। এই যে অদৃষ্টবাদ নিয়তিবাদকে এনে আজকের সমস্যাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, চাপা দেওয়ার চেষ্টা, মূল বৈষম্যের সমাজটাকে না ভাঙার জায়গাটাকে ধরে রাখার চেষ্টা, এদের বিরুদ্ধেই তো লড়াই প্রকৃত স্বাধীনতার জন্য, পূর্ণ স্বাধীনতার জন্য। এ নিয়ে কোনো বিরোধের জায়গা নেই যে তখনকার মানুষ জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে দিয়ে যে স্বাধীনতা চেয়েছিলেন, সেই স্বাধীনতার মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের মুক্তির আন্দোলনের অংশ জোড়ার ক্ষেত্রে একটা বিরোধ ছিল, যে কারণে ইতিহাস বইতেই আমরা পড়েছি সবাই যে এই যে জাতীয়তাবাদী আন্দোলন তার অনেকগুলো ধারা পরপর এসে গেছিল, অনেকগুলো ধারা। একটা অংশ ছিলেন নরমপন্থী, যারা মনে করতেন যে ব্রিটিশরা খুবই বিচক্ষণ লোক, তাদেরকে বলে করে বুঝিয়ে কাজ হাসিল করে নেওয়া যাবে, অহেতুক ওদের সঙ্গে ঝড়াঝাটি করে লাভ নেই। একটা অংশ ছিলেন ঠিক উল্টোটা, চরমপন্থী, তারা মনে করতেন যে না, ব্রিটিশদের সঙ্গে ওইভাবে বিচক্ষণ ভেবে বোঝাপড়া করে জাতীয়তাবাদী আন্দোলন চালালে ঠিক হবে না, এই বোঝাপড়ায় আখেরে ফল ঠিক আসবে না, একদম সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনা করতে হবে। আমি তাদের এই অংশের দ্বিতীয় অংশের কিছু নেতার নাম শুরুতেই বললাম। এর মধ্যে আরেকটা অংশ ছিলেন যারা একদম 1900 গোড়ায় 1902 সালে ভাবুন যুগান্তর দল, অনুশীলন সমিতি এই যে তৈরি হচ্ছে, বা তার পরপর যে ডেভেলপমেন্ট গুলো স্বাধীনতার আন্দোলনের পর্যায়ে দেখবেন, এরা ছিলেন এই জাতীয়তাবাদী আন্দোলনের বিপ্লববাদী অংশ, একদম ইতিহাস এদের বলে এরা বিপ্লববাদী অংশ, যারা চেয়েছিলেন যে শুধু স্বাধীনতা বললে হবে না, একই সাথে এদেশের সমস্যাগুলোর দিকে নজর দিতে হবে। ব্রিটিশরা চলে গেলেও যদি সমস্যাগুলো থেকে যায়, তাহলে স্বাধীন হয়ে এদেশের মানুষের যন্ত্রণা লাঘব তো হবে না। আগে ব্রিটিশরা ছিল, এখন যোদ্ধা জমিদাররা এসছে, আদানি আম্বানিরা এসছে, কর্পোরেটের আক্রমণ এসে গেছে। এই যে আজকে খবরের কাগজে দেখেছেন, টেলিভিশনে দেখছেন, আমার দেশের বিশিষ্ট নাগরিক সোনম ওয়াংচুক তিনি বলেছেন কি, আজকের দিনেই তিনি বলেছেন, কল দিয়েছেন, নতুন করে আবার স্বাধীনতার যুদ্ধ শুরু করতে হবে। সোনম ওয়াংচুক যে স্বাধীনতার যুদ্ধ শুরু করতে চেয়েছেন, দেখেছেন কদিন আগে দিল্লিতে বাচ্চা ছেলে মেয়েগুলো, শুধু যে তাদের নিরাপত্তার কথা ভেবে এক কাটা হয়েছিল তা না, ওদের গেঞ্জিতে ওরা ককরোচ নিজের থেকে লেখেনি, কিন্তু আসলা নিজের থেকে লেখেনি, মাননীয় বিচারপতি ওদের আসলা বানিয়ে দিয়েছিলেন, প্রধান বিচারপতি, যে কারণে ওরা জেদ ধরে বানিয়েছিল আসলা পার্টি। কিন্তু লড়াইটা দেখলেন আপনারা কম বয়সীদের, যেখানে সোনম ওয়াংচুক একটা বড় ভূমিকা পালন করেছিলেন।
সোনাম ওয়াংচুক বলছেন আজকে ৮০তম স্বাধীনতা দিবসে নতুন করে স্বাধীনতার জন্য আবার লড়তে হবে আমাদের। আমি এখানেই আপনাদের ভাববার জন্য বলবো, সোনাম ওয়াংচুক ভুল না। যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন অথচ এদেশের স্বাধীন নাগরিক হিসেবে যে সমগ্র অংশের মানুষ, তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার জায়গা ঠিক মতো বুঝতে না পারার জায়গাটায় যারা এখনো শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন তারা ভুল। কেন বলছি এই কথাটা? কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মানে 2014 সালের আগে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে, বোধহয় 2009 বা 10, আমার এখন স্মৃতিশক্তি একটু একটু ফিকে হচ্ছে, এদেশের সব থেকে বড় সম্পত্তির মালিক তার বউ, যে পিসিকে আপনারা দেখেন খেলার মাঠে, নীতা আম্বানি, তাকে দেখতে পান আপনারা। আমার ছেলে ওকে বলে ওই যে পিসি এসে গেছে খেলার মাঠে। এই নীতা আম্বানি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলেন ছেলেদের কাছে, ছাত্রদের কাছে। সেই ডকুমেন্ট আমার কাছে আছে। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বলেছিলেন, আমাদের দেশ প্রথমবার স্বাধীন হয়েছে। ভাবুন, অক্সফোর্ডের ছেলেদের কাছে বলছেন আমাদের দেশ প্রথমবার স্বাধীন হয়েছে 1947 সালে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 1991 সালে। সালটা খেয়াল করুন, 1991। কিন্তু এখনো আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি। আমাদের আরো একটা স্বাধীনতার লড়াই লড়তে হবে। সোনাম ওয়াংচুক 2026 সালের 15ই আগস্ট বলছেন নতুন করে স্বাধীনতা লড়াই লড়তে হবে। আর আজ থেকে প্রায় 13-14 বছর আগে লন্ডনে নীতা আম্বানি বলে এসেছিলেন যে 47-এ একটা স্বাধীনতা পেয়েছি, 91-তে আরেকটা স্বাধীনতা, কিন্তু পুরো স্বাধীনতা এখনো পাইনি, আমাদের আরেকটা স্বাধীনতা লড়াই লড়তে হবে। আচ্ছা, এই যে সোনাম ওয়াংচুকের চাওয়া স্বাধীনতা আর নীতা আম্বানির চাওয়া স্বাধীনতার মধ্যে তফাৎ কিছু আছে কি? আপনারা ভাবুন, 1991 সাল আমার দেশে আনুষ্ঠানিকভাবে মনমোহন সিং অর্থমন্ত্রী থাকাকালীন, নরসিংহ রাও প্রধানমন্ত্রী থাকাকালীন উদার অর্থনীতি চালু হল। এই উদার অর্থনীতিতে লাইসেন্স রাজ উঠে গেল, বাজার খোলা হয়ে গেল, বিশ্ব বাজারের সঙ্গে পাল্লা দিয়ে পুরোপুরি বাজার খুলে গেল। তারপর থেকে ধারাবাহিকভাবে আমার দেশের কৃষি ক্ষেত্রে, আমার দেশের শ্রম ক্ষেত্রে, সব জায়গায় ঠিক কি মাত্রায় শোষণ নেমে এসেছে সেটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তারপর থেকেই এই যে ভর্তুকি কমে যাওয়া, রেশনের ভর্তুকি ওঠা, সারে ভর্তুকি ওঠা, বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো থেকে ভর্তুকি উঠে যাওয়া, সরকারের ভূমিকা ক্রমশ কমে যাওয়া, বাজারে ছেড়ে দেওয়া বড় বড় কর্পোরেট মালিকদের, তারা লুট করে খাবে। তারা তো এমনি লুট করতে পারবে না। ধরুন, ব্যাংকে যদি ইন্টারেস্ট ঠিক থাকে, পোস্ট অফিসে যদি আপনি ইন্টারেস্ট ঠিক পান, তাহলে আপনি কেন যেচে চিটফান্ডে যাবেন? চিটফান্ডওয়ালাদের বাজার দেওয়ার জন্য আপনাকে তো আগে এলোমেলো করে দিতে হবে, আপনার ভাবনাটাকে এলোমেলো করে দিতে হবে, যে আপনি ব্যাংকে গেলে, পোস্ট অফিসে গেলে আপনি তেমন কিছু পাবেন না। চিটফান্ডওয়ালারা তখন বলছে ক টাকার ওখানে সুদ পান, আমার কাছে আসুন, ডাবল করে দেবো, ব্যাস। এবং একটা দুটো লোককে ডাবল করার পর বাকি লোকগুলো ঘটি বাটি বেচে যা টাকা ছিল সব নিয়ে গিয়ে চিটফান্ডে রাখে। এই যে দিল্লি পাবলিক স্কুল, জি পাবলিক স্কুল থেকে শুরু করে এই যে সব দেখেন ধারাবাহিক ভালো ভালো স্কুল, কি পড়ানো আমি জানি না, আমি নিজে শিক্ষক, আমি ওই সার্টিফিকেট এইভাবে দিতে পারবো না। এখানে কোনো অভিভাবক আমার সঙ্গে আলাদা জিজ্ঞেস করলে আমি তাকে বলবো, আমি মাইকে বলবো না। ওরা ব্যবসা করে খাচ্ছেন, খান। তা আমি যে প্রসঙ্গে তুললাম ব্যাপারটা, আচ্ছা, এই যে রমরমা, এই যে সমস্ত একদম সব শেখাবে আপনার বাচ্চাকে, সাঁতার, ঘোড়ায় চড়া, খেলাধুলো, লেখাপড়া, সব কিছু শেখাবে। তার জন্য পাতা ভর্তি বিজ্ঞাপন। এবং ওই যে এখন তো নার্সারি থেকে 1 কেজি 2 কেজি, তারপরে ওইগুলো যে শুরু হয় এই যে ক্লাসগুলো পরপর, এই নার্সারি থেকে 1 কেজি 2 কেজি এখানেই আপনার প্রায় 3 থেকে 4 লাখ টাকা চলে যাবে ওই স্কুলগুলোতে বাচ্চাকে পড়ানোর জন্য। আচ্ছা, এই যে বেসরকারি ব্যবস্থা, আমি যে অঞ্চলে রিসরায় এই বক্তব্য রাখছি স্বাধীনতা দিবসের সন্ধ্যায়, এই সুন্দর সন্ধ্যায়, তো বলুন তো আপনাদের
একটা সমীক্ষা করি না আমাদের এই অঞ্চলের কতগুলো পরিবারের ছেলে মেয়েরা এই স্কুলে এই মাত্রায় বেতন দিয়ে যেতে পারবেন? যদি প্রথম উত্তর হয় কি বলছেন স্যার, এ পারবেই না, তো জিজ্ঞেস করে কি আছে। আচ্ছা, তার মানে কি? দ্বিতীয় উত্তর কি হওয়া উচিত, মানে দ্বিতীয় বক্তব্য কি হওয়া উচিত? তাহলে সরকারি ব্যবস্থায় স্কুলগুলো তারা যাতে ঠিক থাকে সেটা দেখার দরকার স্বাধীন দেশের সরকারের। স্বাধীন দেশের সরকার যদি সরকারি ব্যবস্থায় পরিচালনাধীন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের আস্থাহীনতার জায়গা বাড়িয়ে দেয় যে ওখানে গেলে পড়া হবে না, দেখছি তা কেমন চটা দেওয়াল, ছেলে বসে গিয়ে বলে বাবা বেঞ্চে কত ধুলো, মাস্টারমশাই যা থাকার কথা তার অধিকাংশ নেই, যিনি পড়াচ্ছেন ফিজিক্স তিনি পড়াচ্ছেন ইতিহাস, কোন ক্রমে স্কুল চলছে। যে সমস্যাগুলো বলছি একটাও নতুন না, কিন্তু চলছে। কিন্তু আচ্ছা, এটা কেন চলে? ওই যে বললাম, সরকারি শিক্ষা ব্যবস্থা যদি আস্থাহীন না হয়, লোকে বেসরকারি ব্যবস্থায় ঘটিবাটি বেঁচে দৌড়বে কেন? কারণ যে কোনো ছেলে মেয়ের বাবা মা তারা তো চাইবে তার বাচ্চাটা একটু দুধে ভাতে বড় হোক, মর্যাদার সঙ্গে একটু বসবাসের সুযোগ পাক, চাকরি বাকরি করে সংসারটাকে চালাক। যে কোনো বাবা মা চাইবেন, এই চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। যেটা অপরাধ, যেটা উঠছে না আলোচনায়, যেটা স্বাধীনতা দিবসে বারবার ওঠা উচিত, যে এই জায়গায় রাষ্ট্রের ভূমিকা কি হবে। যারা বলবেন যে রাষ্ট্রের একটা বড় ভূমিকা হচ্ছে সরকারি বরাদ্দ বাড়িয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, যাতে দেশের সংখ্যাগরিষ্ঠ পরিবারের সন্তানরা তারা এখানে পড়তে পারে, তারা যাতে সাধ্য থাকলেও সাধ্যে না কুলোনোর কারণে হারিয়ে না যায়। হারিয়ে যাচ্ছে ক্যাম্পাস থেকে, একটা সময় অবধি ছিল মেয়েগুলো হারিয়ে যাচ্ছিল, মেয়েগুলো এখন ছেলে মেয়ে নির্বিশেষে মেয়েগুলোর নাবালক অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে না, ছেলেগুলো বাপের সঙ্গে গত খাতে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। এই বিপদ কেন হচ্ছে, কিসের জন্য? তার মানে ওদের সরকারি ব্যবস্থায়, অথচ দেখুন আমার দেশের সংবিধান কিন্তু বলেছে, অধিকার দিয়েছে একদম, যে এই 14 বছর অবধি সমস্ত বাচ্চা সরকারি ব্যবস্থায় শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক হচ্ছে। কি তাই? রিসরায় দেখুন না, বাইরে যেতে হবে, রিসরা লাইনের এপার ওপার একটু খোঁজ নিন। এবং এই যে বৈষম্য, আমি আবারও বলছি, এই বৈষম্য কিন্তু একই শ্রেণীভুক্ত মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন চেহারা আছে, একই শ্রেণীভুক্ত মানুষের মধ্যে। অর্থাৎ রিসরার একটা অংশের মানুষের মধ্যে দেখবেন যারা আদিবাসী তফসিলি বা সংখ্যালঘু মানুষ, তারা শিক্ষা স্বাস্থ্য বা অন্যান্য ক্ষেত্রে যে অ্যাক্সেস পাওয়া, কাছে পৌঁছানো সরকারি ব্যবস্থা, সেখানে পিছিয়ে আছে অন্যান্য অংশের থেকে। অর্থাৎ মূল বৈষম্যের সঙ্গে যোগ হয়েছে সামাজিক বৈষম্য। রাষ্ট্রের কোনো ভূমিকা নেই এখানে, অবশ্যই আছে। পূর্ণ স্বাধীনতার প্রশ্ন শুধু ডমিনিয়ন স্ট্যাটাস থেকে অটোনোমাস স্ট্যাটাস না, রাষ্ট্রের ভূমিকা দেশের মানুষের মর্যাদার সঙ্গে জীবনযাপনের জায়গাটাকে সুনিশ্চিত করা, যাতে তারা রাষ্ট্রের উদ্যোগে ন্যূনতম সাধন পাওয়ার জায়গায় যেতে পারে। এখানে এই প্রশ্নটা মীমাংসা হয়নি এখন। দ্বিতীয় যে জায়গাটা, এটা একটা অংশের আলোচনা, যেটা আপনাদের সামনে আমার মনে হলো আজকে বলা উচিত। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকের দিনেই এটা বলা দরকার। এই যে সংবিধান, যিনি রচনাকার, মূল রচনাকার, অনেকেই ভূমিকা পালন করেছেন, যিনি মূল কারিগর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। আম্বেদকরের একটা বক্তব্য ছিল এই সংবিধান যখন গ্রহণ হচ্ছে 1949 সালের সেই সময়, একটা মূল্যবান বক্তব্য ছিল, যে এই সংবিধান এই কার্যকর হতে পারে আমাদের দেশে যদি আমাদের এই বহু বর্ণের, বহু ধর্মের, বহু বৈচিত্র্যের এই দেশ সৌভ্রাতৃত্বের সঙ্গে টিকে থাকার জায়গায় যায়। তবেই, শব্দটা খেয়াল রাখবেন, সৌভ্রাতৃত্ব। কেন প্রশ্নটা এসেছিল, কেন বারবার করে এই শক, হুন, দল, পাঠান, মোগল এক দেহে লীন হওয়া,
তাগিদ 80 বছরের স্বাধীনতার পরেও আসে। আবার উল্টো দিকে দেখবেন, এই যে বহুত্ববাদী বৈশিষ্ট্য আমাদের সমাজের ভারতে, এই বহুত্ববাদ নিয়ে আলোচনার জন্য গতকাল দিল্লিতেই একটা স্কুলে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক প্রথিতযশা অধ্যাপক জয়া হাসান, এমিরিটাস অধ্যাপক, তাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন। বহুত্ববাদ ও আজকের ভারত, এই ছিল আলোচনার বিষয়। আমাকে যেমন আমার ছাত্র শান্তনু বলল, স্যার আপনার যেটা মনে হয় বলবেন, আমরা কোনো নির্দিষ্ট বিষয় বলছি না। যদিও সে বলার সময় আমি কোন দিকে থাকবো না থাকবো কিছু বলার চেষ্টা করেছে। ওই আলোচনায় কিন্তু ছিল একদম সরাসরি বহুত্ববাদ ও আজকের ভারত। কি মনে হয় এই আলোচনা হওয়া উচিত কি হয় না? উচিত না? যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলবেন হ্যাঁ এটা হওয়া উচিত, স্কুলের বাচ্চাগুলো শোনা উচিত। বহুত্ববাদ কি, এদেশের বহুত্ববাদী যে সংস্কৃতি, একদিকে লালন, একদিকে শ্রী চৈতন্য, একদিকে কবির, একদিকে তুলসী দাসের রামচরিত মানস, এই যে বহুত্ববাদী সংস্কৃতি, এটা এদেশের দীর্ঘদিনের লালিত জায়গা। এটা রক্ষা হওয়াটাই হচ্ছে আম্বেদকরের ওই সৌভ্রাতৃত্বের জায়গাটাকে সুনিশ্চিত করা। দিল্লির ওই স্কুলে ওই অধ্যাপককে বলতে দেয়নি, রীতিমতো আক্রমণের জায়গা তৈরি করে এমন একটা পরিবেশ তৈরি করলো, ওখানকার যারা শিক্ষিকা তারা নিজেদের প্রাণ ভয় এবং এই অধ্যাপিকাকে বাঁচানোর জন্য স্কুল থেকে গাড়িতে করে ফিরিয়ে নিয়ে গেছেন যে আপনার ম্যাডাম ঢোকার ঠিক হবে না, এখানে আপনাকে আক্রমণ করতে পারে। আচ্ছা, কারা আক্রমণ করতে চাইছে না? প্রশ্ন এখানে। এই যে বহুত্ববাদ নিয়ে আলোচনার ভয় পান কারা? এটা ও বললেন তো ওর মতো করে মনে হয়েছে বহুত্ববাদ নিয়ে আলোচনার ভয় পাই আমরা তো ভয় পাই না। আমরা চাই এই বহুত্ববাদী ব্যবস্থাটা ঠিকই রাখা, না হলে এদেশ বাঁচবে না, এদেশ বাঁচবে না। এই যে বহুত্ববাদী ব্যবস্থা এখন আক্রান্ত হচ্ছে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না? বিষয়টা এখানে কোনো মুখোমুখি ঝগড়ার জায়গায় না। কেউ বলতে পারেন সরাসরি মাইক বেঁধে, না বহুত্ববাদ এদেশে অচল, এদেশ হিন্দুরাই রাষ্ট্র পরিচালনা করবে, হিন্দুদেরই আধিপত্য থাকবে, বাকিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবে, বলতে পারেন কেউ? তা আমারও তো একই সঙ্গে বলবার অধিকার আছে যে হিন্দুদের আধিপত্য থাকবে, বাকিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব পাবে। এটা স্বাধীন দেশের যে বহুত্ববাদী চরিত্র তার সঙ্গে মেলে না। এক। দুই, যদি আমি কথার কথা ধরে নিই হিন্দুদের আধিপত্য, আচ্ছা এই আধিপত্য টোটো চালক, রিক্সা চালক আর আদানি আম্বানির এক আধিপত্য হবে তো? একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আদানি আম্বানিও টাকা তুলবে, সকালবেলা ওই রিক্সা চালক, টোটো চালক, এই দোকান কর্মচারীরা, দোকানের মালিকরা, ছোট ব্যবসায়ীরা তারাও গিয়ে টাকা তুলবেন, এইটা হবে তো? আধিপত্য যদি হিন্দু হয়, ওরাও তো হিন্দু, তাহলে একই সাথে হোক ব্যাপারটা। তা যদি না হয়, ষাটভাগ সম্পত্তির মালিক যদি এক ভাগ পরিবার হয়, 90 ভাগ সম্পত্তির মালিক যদি 10 ভাগ পরিবারের মধ্যে ঢুকে থাকে, তাহলে আধিপত্য কথাটা তো ভুল। আসল আধিপত্য তো আদানি আম্বানিদের আধিপত্য, কর্পোরেট মালিকদের আধিপত্য। এর বিরুদ্ধে যখন কেউ মুখ খুলতে যাবে, কেন আপনারা মনে করবেন যে সে আপনার শত্রু? কেন বাস্তবটাকে আপনি এড়িয়ে যাবেন? যে এদেশে এখন মূল সমস্যার জায়গায় এদেশের বড় কর্পোরেট মালিকরা এক, আর দুই এই বহুত্ববাদকে ভাঙার চেষ্টা করছেন যারা, তারা দুটোই একসাথে। তিনি যে ধর্মের মৌলবাদী হন, সে হিন্দু ধর্মের মৌলবাদী হন, ইসলাম ধর্মের মৌলবাদী হন, মৌলবাদ বহুত্ববাদের বিরোধী ভাবনার শরীর। বাংলাদেশে দেখছেন আপনারা ইসলাম ধর্মের মৌলবাদীরা, তারা সেখানকার যারা সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের পূর্ণ অধিকার, তাদের পূর্ণ মর্যাদা নিয়ে বাঁচার জায়গাটাকে বারবার আক্রমণ করছেন। উল্টোটা আমাদের দেশে, ঠিক উল্টোটা আমাদের দেশে হচ্ছে। একের পর এক ঘটনায়
দেখছেন আপনারা। আসল বিষয়গুলো কিন্তু আলোচনার বাইরে চলে যাচ্ছে। মজুরি নির্দিষ্ট হবে কিনা, রেগার কাজ চালু হবে কিনা, আবার পুরো দমে 100 দিনের জায়গায় 200 দিন করা যাবে কিনা, ন্যূনতম মজুরি 600 টাকা করা যাবে কিনা, শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প নিশ্চিত করা যাবে কিনা। এই যে অসংগঠিত ক্ষেত্রে আমার দেশের 90% গতর খাটা মানুষ অসংগঠিত ক্ষেত্রে আছেন, যাদের চাকরির নিরাপত্তা নেই, মজুরি নিরাপত্তা নেই, যাদের পরিবার কিভাবে চলবে ওরা নিজেরা জানেন না। তাদের জন্য ন্যূনতম মজুরি, ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। স্বাধীনতার দিন যদি এই প্রশ্নগুলো ওঠে, যে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই প্রশ্ন তোলাটা কি অপরাধ হবে, এটা আপনাদের ভাবতে হবে। কারণ আমার দেশে এখন ওই যে আমি শুরুতে বললাম না, এখন ভালো থাকুন আমি সকলকে বলতে পারি না, কারণ ভালো থাকা না থাকাটা এখন রাস্তায় নেমে লড়াইয়ের একটা জায়গার সঙ্গে পুরোপুরি জুড়ে গেছে, পুরোপুরি জুড়ে গেছে। হয় আপনাকে অদৃষ্টের লিখন বলে মেনে নিতে হবে যেভাবে আছেন সেভাবে থাকাটা, অথবা একদম রাস্তায় নেমে লড়াই করে অধিকার বুঝে নিতে হবে। তৃতীয় যে বিষয়টা, এই বহুত্ববাদের বাইরে যেটা আমার দেশে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামো, 3টে শব্দ, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আমার দেশ এতগুলো রাজ্য নিয়ে দেশ, রাজ্যগুলোর নিজস্ব নিজস্ব সরকার, কোথাও দিল্লির সরকারে যারা আছেন রাজ্যে, আমাদের রাজ্যে যেমন দিল্লিতেও যারা আছেন আমাদের রাজ্যেও এখন তারা আছে, কিন্তু ঝাড়খণ্ডে তা নেই, কর্ণাটকে তা নেই, তেলেঙ্গানায় তা নেই, কেরালায় তা নেই, এরকম অনেক জায়গায় নেই, আবার অনেক জায়গায় আছে। রাজ্যগুলোর নিজস্ব যে অধিকারের জায়গা, তো সংবিধানেই বলা আছে রাজ্যের অধিকার এগুলো, কেন্দ্রের অধিকার এগুলো, আর এই অংশগুলো হচ্ছে রাজ্য কেন্দ্র একসাথে মিলে সিদ্ধান্ত নেবে। যদি আমি সংবিধান মানি, তাহলে কেন রাজ্যের সিদ্ধান্তের জায়গায় না গলাবো আমি? ধরুন এই যে কৃষি আইন, যেটা ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে ফেরাতে বাধ্য করলো সরকার, এই যে কৃষি আইন চালু করেছিল, এই কৃষি সংবিধানে কোন অংশে ভুক্ত? রাজ্যের অংশে ভুক্ত। কেন্দ্র কেন একতরফা সিদ্ধান্ত নিয়েছিল? কেন নেবে ওরা? এই যে শিক্ষা নতুন নীতি চালু করলো, শিক্ষা এখন যুগ্ম তালিকাভুক্ত। সরকারি ব্যবস্থায় শিক্ষা পরিচালনার গুরুত্বের জন্য একটা সময় রাজ্য তালিকাভুক্ত থেকে এখন যুগ্ম তালিকাভুক্ত হয়ে আছে। যুগ্ম তালিকাভুক্ত হলে রাজ্যগুলোর একটা ভূমিকা আছে, সে বিজেপি শাসিত রাজ্য হোক, কংগ্রেস শাসিত হোক, ঝাড়খণ্ড শাসিত হোক, যে শাসিত হোক, তাহলে সেই রাজ্যের মতামত রাখা হবে না। তাহলে যুগ্ম তালিকাভুক্ত থাকার মানে কি দাঁড়ালো? তার মানে যারা স্বাধীন রাষ্ট্রের শাসক, তারা যদি প্রকাশ্যেই এটা ভাবেন যে আমি সংবিধান মানব না, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে সংবিধানকে রক্ষা করার লড়াইটাকে জোরদার করা। সংবিধানকে রক্ষা করতে পারলেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করতে পারবো। আর না যদি না হয়, তাহলে এই যে রাজ্যপালের পদ, এটা এজেন্টের পদ হিসেবে কাজ করবে। আমরা দেখেছি এর আগে যে 15 বছরের সরকার বহু পাপ কাজ করেছে, বহু ভাবা যায় না, যত কম বলা যায় আজকে সন্ধ্যায় কত রক্ষে। কিন্তু এই যে সরকারটাকে, বা একই সময় কেরালায়, তামিলনাড়ুতে যে সরকারগুলো ছিল, রাজ্যপালকে দিয়ে প্রতিদিন ডিস্টার্ব করা হয়েছে, প্রতিদিন। কেন হবে? রাজ্যপাল কি এই ভূমিকা পালন করার জায়গায়? তাহলে রাজ্যে স্বাধীন নির্বাচিত সরকার থাকা তো কোনো মানে হয় না। এটা যারা করেন তারা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দেবেন না বলেই করেন, এটা তো মানা যায় না। গণতান্ত্রিক এই একটা শব্দ দেখুন, এও পূর্ণ স্বাধীনতার সঙ্গে জড়িয়ে। গণতন্ত্র, গণতন্ত্র কি?
আমি হেঁটে যাব রাস্তা দিয়ে, আমার গণতন্ত্র, ঠিক আছে। আমি ট্রেনে যাব না বাসে যাব, আমি ঠিক করব, আমার গণতন্ত্র, ঠিক আছে। বছরে একবার বা দুবার, 3 বছরে একবার, 5 বছরে একবার ভোটার কার্ড বার করে মুছে নিয়ে যাব, ভোট দেব, হাতে আঙুলে কালি লাগাবো, ফিরে আসবো, আমার গণতন্ত্র, ঠিক আছে। এ কি আর বাড়বে? ওই যে বললাম, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার রাষ্ট্রীয় ব্যবস্থায় ন্যূনতম সাধন পাওয়াটা যে আমার গণতান্ত্রিক অধিকার, এটা কি কেউ মানেন? যারা এই যে চিৎকার করে গেলেন, তাদের বাড়িতে গিয়ে দেখবেন একই রকম যন্ত্রণার শিকার তারা। কিন্তু মোহ কাজ করছে, মোহ, যে এখন এই ব্যবস্থায় মেতে থাকি তাহলে আমার বোধহয় কিছু হবে। ওরা জানে ভালো করে, সবটাই কাজে লাগানো হচ্ছে এই কম বয়সীদের মেজাজটাকে এখন এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু এই ব্যবস্থার ভেতরে যে গলতগুলো, এটা যদি না কাটে কেউ তো রেহাই পাবে না। এই যে লাল ঝান্ডার মানুষগুলো যারা মিটিং করছেন, শুধু তারা আক্রান্ত হবেন তা তো না। লাল ঝান্ডার পার্টি যে লড়াইটা করে তা তো শুধু লাল ঝান্ডার নিরাপত্তার জন্য করে না, করে তো সব মানুষের নিরাপত্তার জন্য। আর এটা যে শুধু লাল ঝান্ডার পার্টি করে তা না, আর অনেকেই করেন একই সাথে। এই সোনাময় আংচু, তিনি কোনো লাল ঝান্ডার মানুষ না, কিন্তু একইভাবে তারও ভাবনার জায়গা এটাই যে দেশে নতুন করে আবার এই লড়াইয়ের জায়গাটা আনতে হবে, যাতে মানুষের স্বাধীনতার যে মূল বিষয়গুলো, মূল যে না পাওয়ার জায়গাগুলো, সেগুলো মীমাংসা হয়, দেশের দুর্নীতি বন্ধ হয়, রাষ্ট্র ব্যবস্থায় বহুত্ববাদকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা বাধ্যতামূলক হয়, যাতে এই দেশটা ভেঙে না যায়, নতুন করে দাঙ্গার জায়গা তৈরি না হয়, নতুন করে কোনো সমস্যার জায়গা তৈরি না হয়। ধর্মাচরণ প্রত্যেক মানুষের অধিকারের জায়গা, আমার দেশে সংবিধান দিয়েছে সেটা, প্রতি মানুষ ধর্মাচরণ করবে। কিন্তু ধর্মান্ধ মানুষের বিরুদ্ধে লড়াই সব মানুষকে করতে হবে। কারা ধর্মান্ধ? যারা নিজের ধর্মাচরণকে অন্যের ধর্মাচরণের বাধা তৈরি করে, তারা ধর্মান্ধ। সেখান থেকেই আসে সাম্প্রদায়িকতা, সেখান থেকেই আসে মৌলবাদের বিপদ। কেন স্বাধীন দেশে নতুন করে এই সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিপদ বারবার আলোচনা করতে হবে? আমাদের ইস্যু নেই আমার দেশে? লেখাপড়া, কৃষিক্ষেত্রের উন্নয়ন, শিল্পের উন্নয়ন, ছোট শিল্প, মাঝারি শিল্পের উন্নয়ন, রাস্তাঘাট, পরিকাঠামোর উন্নয়ন, কত ইস্যু আছে। কেন এই আলোচনা আমরা রাখতে পারবো না ওই জায়গায়? বারবার ওই ভুলিয়ে দেওয়া, হয় তুমি হিন্দু, নাহলে তুমি মুসলমান, নাহলে তুমি আদিবাসী, নাহলে তুমি খ্রিস্টান। ওই যে উইলিংটনে যারা ঢোকেন আর হেস্টিংসে যারা ঢোকেন, আপনাদের থেকে ভালো কেউ দেখেননি? ময়লা গেঞ্জি আর কাঁধে গামছা নিয়ে যখন ঢোকেন তারা, এদের মধ্যে ওই পাড়ে বস্তিবাসী কিছু মুসলমানও আছেন, আবার বিহার, ইউপি সহ অন্যান্য জায়গা থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীও মানুষ আছে। মিলটা যখন বন্ধ হয়, ধর্মাচরণের কোনো শোষণের ফারাক হয় না, যে কারণে আমরা বলি খিদের কোনো রং নেই। উইলিংটন যখন বন্ধ, তখন সব ধর্মের মিল শ্রমিকরা তারা আক্রান্ত। হিন্দুদের আধিপত্যের কথা যারা বলেন, তারা তখন আলাদা করে বলেন না, এর মধ্যে হিন্দু শ্রমিক কারা দেখি, এসো তোমাদের জন্য আমরা বাড়িতে বাড়তি নিরাপত্তা সুনিশ্চিত করছি, বাকিদের ভাববো না। তারা বলেন না, বলার জায়গা নেই, কারণ গোটা ব্যাপারটা কর্পোরেটের নিয়ন্ত্রণে। লড়াইটা এখানে। ধর্ম, জাতপাত আমার দেশের মূল মীমাংসার জায়গা হতে পারে না, যেহেতু বহু ধর্মের, বহু বর্ণের মানুষ আমাদের দেশে বাস করে। মূল মীমাংসার জায়গা হচ্ছে দেশের মানুষের ন্যূনতম নিরাপত্তা, মর্যাদা সুনিশ্চিত করা, যাতে তারা খেয়ে পরে দুবেলা দুমুঠো খাওয়ার গ্যারান্টি যেমন থাকবে, চিকিৎসার গ্যারান্টি থাকবে, লেখাপড়ার গ্যারান্টি থাকবে, কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। এই যে মর্যাদার সঙ্গে বসবাসের জায়গাটা, এখানেই ঘাটতি। তৃতীয় যে শব্দটা, প্রজাতন্ত্র।
প্রজারা ঠিক করবেন। সার্বভৌম প্রজাতন্ত্র, সার্বভৌম মানেই হচ্ছে ওই যে পূর্ণ স্বাধীনতায় যে কথাটা এসেছিল, আমি ঠিক করব, আমি ঠিক করব। স্বাধীন দেশে তো এটা আরো বেশি। স্বাধীন দেশে সরকার ঠিক করবে স্বাধীন দেশ কি করবে, কর্পোরেট ঠিক করে দেবে না কোনটায় ভর্তুকি থাকবে আর কোনটায় ভর্তুকি থাকবে না। তো দুঃখের হচ্ছে কর্পোরেটই ঠিক করে দিচ্ছে কোথায় ভর্তুকি থাকবে আর কোথায় থাকবে না। যন্ত্রণার জায়গা হচ্ছে এটাই, কর্পোরেট ঠিক করে দিচ্ছে ওটা। যে কারণে এই লড়াই, সার্বভৌম দেশ যদি কর্পোরেটের কাছে মাথা নত করে তাহলে তার সার্বভৌমিকতা আক্রান্ত হবে, এটাই ঘটনা। প্রজাতন্ত্রের প্রজা যারা, অর্থাৎ এদেশে নাগরিক, তাদের অধিকার খর্ব হবে, এটাই স্বাভাবিক। আমার শেষ কথা যেটা বলা, যেটা নিয়ে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে এই সংবিধানের মধ্যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আমাদের দেশের স্বীকৃতি থাকবে কি থাকবে না। দেখুন, স্বাধীনতার 80 বছরের ইতিহাসকে বিকৃত করা যাবে না। দেশভাগ, আজকে যারা বলছেন দেশভাগ নতুন করে চর্চা হোক, যদি ইতিহাস বিকৃত না করেন তারা দেখবেন দেশ ভাগের পেছনে মূল কারণ কারা ছিলেন। কারা জাতি রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। তখন জিন্নাহ যখন বলছেন ইসলামদের আলাদা জাতি রাষ্ট্র হওয়া উচিত, অনেকের মনে হয়েছিল হ্যাঁ ইসলামরা যদি আলাদা করে জাতি রাষ্ট্র চায় হোক না। আসলে ইসলামকে ইসলাম হিসেবে জাতি হিসেবে দেখেন তিনি দেখেছিলেন ইসলাম হিসেবে। ধর্ম এবং জাতি এক হিসেবে মিলিয়ে দেওয়া যায় না। যারা সাম্যবাদে বিশ্বাসী তারা আগাগোড়া এই দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করেছিলেন তখন, আগাগোড়া। যে কারণে বঙ্গীয় আইনসভার যে ভোটাভুটির প্রশ্ন নিয়ে এখন ইতিহাস বিকৃত করা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন তার প্রথম যে যৌথ অধিবেশন হয়েছিল, তৎকালীন কমিউনিস্টদের 3 জন প্রতিনিধি, জ্যোতিবাবু, রূপনারায়ণ রায় এবং রতনলাল ব্রাহ্মণ, একজন দার্জিলিং থেকে, একজন দিনাজপুর থেকে, আর জ্যোতিবাবু তো রেল শ্রমিকদের কেন্দ্র থেকে নির্বাচিত, তারা কিন্তু বয়কট করেছিলেন সেই অধিবেশন। কারণ বলেছিলেন আমরা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মেনে নিই না, কোনোভাবেই মেনে নিই না। পরের যে দুটো অধিবেশন আলাদা আলাদা দুদিকের ভাগ নিয়ে, সেটা স্বতন্ত্র বিষয়, মূল জায়গা থেকে এড়িয়ে যায়। এই অবস্থানটা কারা চেয়েছিল দেশটা ভাগ হোক ধর্মের ভিত্তিতে? কারা গুলিয়ে দিতে চেয়েছিল ধর্মের সঙ্গে জাতি রাষ্ট্রকে? এই যে বাংলাদেশ 71 সালে তৈরি হলো, আপনারা নিজেরাই বলুন না, একটা জাতি রাষ্ট্র তৈরি হলো একটা ধর্মভিত্তিক গড়া দেশ থেকে আলাদা হয়ে, যে জাতি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের মানুষ ছিলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ ছিলেন। এটাই হচ্ছে জাতি রাষ্ট্র, এটাই হচ্ছে জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্র মানে ধর্মভিত্তিক রাষ্ট্র না। যারা বলেন তারা ইতিহাসকে বিকৃত করেন, তারা ইতিহাসকে বিকৃত করতে চান। আমাদের দেশ ভারত, ঠিক আছে, ওরা বলছেন ইন্ডিয়া না বলে ভারত বলো, আমি ভারতই বলছি, ভারতবর্ষ। ভারতবর্ষ গড়ে উঠেছে তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এই শর্ত নিয়ে। এমন অনেক, আপনারা জানেন স্বাধীনতার পরে বহু অংশ, আজকে যে ভারতবর্ষ দেখেন এরা অনেকে 1947-এর পর দেশে যুক্ত হয়েছে। স্বাধীনতার সময় দেশের মধ্যে ছিল না, এরা পরে যুক্ত হয়েছে, পরে যুক্ত হয়েছে অনেকগুলো। এমনকি 52 সালের নির্বাচনের পরেও অনেকে যুক্ত হয়েছে। দেখবেন এদের মধ্যে যে মুসলমানদের অংশ যেখানে যেখানে বেশি, তারাও মনে করেছেন যে না, পাকিস্তান আমার ক্ষেত্রে নিরাপদ না। দেখুন, পাকিস্তান কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে, ভারত ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে। তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নিজেদের থাকাটা নিরাপদ বোধ করেছিলেন, কারণ এখানে আজ যাই হোক ধর্মের নামে, জাতপাতের নামে, বর্ণের নামে হিংসা হানাহানি হবে না। আজকে 80 বছরের মাথায় দাঁড়িয়ে স্বাধীনতার উদযাপনে আমরা কি প্রত্যেকে এটা বুকে হাত দিয়ে বলতে পারবো? তাদের সেই যে ইচ্ছে,
তাদের সেই যে আবেগ, তাদের উত্তরসূরি যারা, তারা কি সেই মর্যাদা পাচ্ছেন? আমরা কি দেখতে পাচ্ছি এই হানাহানি হচ্ছে না, বা এই ধরনের উত্তেজনা তৈরি হওয়ার জায়গা নেই, নাকি হচ্ছে? যদি হয় তাহলে বন্ধ হওয়া দরকার। কারণ ভারত, স্বাধীন ভারত শুরু থেকেই ধর্মনিরপেক্ষ হবে, এটাই ছিল শর্ত। আজকে যারা প্রশ্ন তুলছেন যে ধর্মনিরপেক্ষ কথাটা ভেগ, গালাগাল করেন আমাদেরকে, শেকু মাকু এইসব শব্দ দিয়ে বলেন, প্রথমে কেন বলেন তারাই বুঝবেন ওটা। কিন্তু এই যে সেকুলার স্টেট, এটা একটা বাধ্যবাধকতা আছে। প্রতিটি মানুষ তার ধর্মাচরণের জায়গায় সাংবিধানিক অধিকার পাবেন, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। মানুষের ধর্মাচরণ, একের ধর্মাচরণ অন্যের ধর্মাচরণে বাধা হবে না, রাষ্ট্রেও কোনো ধর্মাচরণের জায়গায় যাবে না। এটাই সেকুলার স্টেটের শর্ত। তাই কি মানা হচ্ছে নাকি? যদি তা না মানা হয়, তাহলে তা মানতে বাধ্য করার জন্য স্বাধীন দেশের নাগরিক হিসাবে যে লড়াই রাস্তায় নেমে করা দরকার আমাদের করতে হবে, কারণ দেশটাকে বাঁচাতে হবে, এই দেশটাকে রক্ষা করতে হবে। এদেশের সব অংশের মানুষ ভালো সংখ্যাতে আছে। যখনই কোনো গির্জা আক্রমণ হয়, যখনই কোনো মন্দির আক্রমণ হয়, যখনই কোনো মসজিদ আক্রমণ হয়, তখন শুধুমাত্র আক্রান্ত অংশের মানুষগুলোর মধ্যে তারা পড়ে চলে, এটা ভাবলে ভুল হবে, বাইরের দেশগুলোতেও সেই একই প্রভাব পড়ে। এখানে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, বিবিসি একটা লাইনে খবর করেছিল গোটা দুনিয়ায় ভারতের হিন্দুরা মসজিদ ভেঙে দিয়েছে। ভাবুন, এর থেকে বড় বদমাইশি আর কিছু হতে পারে না। আমরা অনেকেই এখানে যারা আছি, আমরা প্রত্যেকে মসজিদ ভাঙুক এটা চাইনি, কোনোভাবে বাবরি মসজিদ ভাঙা যাক। ওরা বললো ভারতের হিন্দুরা ভেঙে দিয়েছে। কি পরিণতি হলো? অন্যান্য পাশের যে রাষ্ট্রগুলো আছে যেখানে হিন্দুরা আছেন, তাদের উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ নেমে এলো। যারা আজকে এখানে এদেশে এই ধর্ম নিরপেক্ষতাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তারা কি এটা বোঝেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এর পরিণতি কি হতে পারে, কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে? এক, দুই, নতুন করে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে কি হবে না এই প্রশ্নে আমার দেশের মূল যে সমস্যাগুলো, তার মীমাংসা কি আদৌ জড়িয়ে? আমি নিজে এইটা নিয়ে লড়ে যাব, আমরা হিন্দু রাষ্ট্র করব না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করব, নাকি আমার দেশে লড়াইটা হবে যে ওই মাথা পিছু 7 কিলো করে যে নতুন গ্যারাকল চালু হয়েছে না খাদ্যপণ্য দেওয়ার, এটা বন্ধ করো ভাই। পরিবার পিছু 35 কিলো ন্যূনতম যেটা আছে ওটাই রক্ষা করো, না হলে যাদের ছোট পরিবার, দুজনের পরিবার, তারা 7-14 কিলো পাবে, আগে পেত 35 কিলো। এই আলোচনা কি করবার সুযোগ পাচ্ছেন? এরই মধ্যে কিন্তু আইন হচ্ছে, ছিল মাথা পিছু 35 কিলো খাদ্যপণ্য পাওয়া, সেই জায়গা বদলে যাচ্ছে। মাথা পিছু আগে পরিবার পিছু, এখন বদলে করে দিচ্ছে মাথা পিছু 7 কিলো। যারা হাম দো হামারা এক করে দিয়েছেন, তারা এখন 35 কিলো পাবেন না, মাথা পিছু হিসেব করে 7-3 21 কিলো পাবেন। এই আলোচনা কি আসা উচিত? নাকি ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে যা কিছু এই উত্তেজনা চলছে, এগুলোকে জিয়ে রাখা উচিত? যারা এগুলোকে জিয়ে রাখতে চায়, তারা এই শোষণের জায়গাগুলোকেও একই সাথে জিয়ে রাখতে চায়, এবং এই জিয়ে রাখা ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়াই করে, তাদের লড়াইকে ভাঙতে চায়, দুর্বল করতে চায়। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আমাদের শপথ হোক, আমাদের এই দেশ সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ। একে আমরা রক্ষা করব, এদেশের সংবিধানকে রক্ষা করার মধ্য দিয়ে। এটাই হবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা যারা আজকে এই আলোচনায় এখানে অংশ নিলাম, এবং যারা বাইরে বসে শুনছেন আমার বক্তব্য, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আসুন স্বাধীনতার প্রকৃত যে উদ্দেশ্য, তাকে যাতে আমরা মর্যাদার সঙ্গে ভাবার জায়গায় নিয়ে আসতে পারি, চিন্তার জায়গায় নিয়ে আসতে পারি, তবেই দেশ স্বাধীন। এই কথাটা একজন রিক্সা শ্রমিকও একই আনন্দে বলতে পারবেন যে আনন্দ আদানি আম্বানির ছেলের মেয়ের বিয়েতে হয় কয়েকশো কোটি টাকা বিক্রি করে।
কয়েক হাজার কোটি টাকা বিক্রি করে সেই একই আনন্দ রিক্সা শ্রমিকও পেতে পারবেন, এমন একটা দেশ পেতে পারি আমরা, একটা সাম্যবাদী সমাজ এই ব্যবস্থাটাকে পাল্টে। সেটাই প্রকৃত স্বাধীনতার জায়গা, তার বাইরে কোনো যন্ত্রণা মুক্তির জায়গা নেই, কোনো কিছুতেই নেই। এই সত্যটুকু উপলব্ধি করব আমরা স্বাধীনতার সন্ধ্যায়, আজকের দিনে 80তম দিবসে। এটাই আমার আপনাদের সকলের কাছে বিনীত আবেদন। এই আবেদন রেখে আপনারা সকলের ধৈর্য ধরে আমার বক্তব্য এতক্ষণ শুনছেন, তার জন্য আপনাদের শ্রদ্ধা, নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।